আসসালামু আলাইকুম দর্শক এর মধ্যে হয়তো আপনারা জেনে গেছেন যে বাংলাদেশের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বাংলাদেশের ঢাকার উত্তরার একটি স্কুল এবং কলেজের উপর আছড়ে পড়ে এবং ভেঙে যায় এবং এই ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে এই বিমানটিতে ব্যাপকভাবে আগুন লেগে যায় এবং এই আগুনে বিমানের দুজন চালক সঙ্গে সঙ্গে সেখানে নিহত হন এবং যে স্কুলটির উপরে এই বিমানটি আছড়ে পড়েছিল সেই স্কুলটির প্রায় ২৭ জন শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষাকর্মী নিহত হয়েছেন এবং অসংখ্য মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। তো দর্শক, এই ঘটনাটি যখন বাংলাদেশে ঘটল তখন এই ঘটনাটি কেন ঘটল? এই ঘটনাটি শুধু একটি দুর্ঘটনা নাকি এটার পিছনে কোনো অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড যুক্ত আছে, এই বিষয় নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। তো দর্শক, যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশের যে বিমানটি এই দুর্ঘটনার শিকার হয়েছে, এই বিমানটি ১৯৬০-এর দশকের একটি চাইনিজ বিমান। এই ধরনের বিমান এই প্রথম যে বাংলাদেশে ভেঙে পড়ল, ব্যাপারটা এরকম না। এই ধরনের উড়ন্ত কফিন বাংলাদেশে এর আগেও কিন্তু ছিল এবং এই ধরনের বিমান দুর্ঘটনায় এর আগেও অনেক পাইলট এবং অনেক বিমান কিন্তু বাংলাদেশে ধ্বংস হয়েছে। এবার দর্শক, প্রশ্ন উঠছে, তাহলে বাংলাদেশ যে দীর্ঘদিন ধরে তাদের উন্নয়নের কথা বলছে, বিশেষ করে শেখ হাসিনার আমলে বাংলাদেশ উন্নয়নের একেবারে চূড়ান্ত শিখায় চলে গেছে। বাংলাদেশ আগামী দিনে স্মার্ট বাংলাদেশ তৈরি হচ্ছে। এই স্মার্ট বাংলাদেশের গল্প বলতে বলতে শেখ হাসিনার দলের যিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটা মঞ্চ থেকে একেবারে ভেঙেও পড়েছিলেন। তারা পদ্মা সেতু তৈরি করেছে, মেট্রো রেল তৈরি করেছে, এই ধরনের অনেক ফাঁপা গল্প কিন্তু আমরা দীর্ঘদিনে শুনেছি। কিন্তু বাংলাদেশের বিমান বাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনী, যে সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের জনগণ খুব গর্ব করে বলে যে তাদের গর্বের একটা জায়গা হচ্ছে সেনাবাহিনী, তাহলে সেনাবাহিনী মানে তো শুধু পদাতিক বাহিনী না, সেনাবাহিনী মানে হচ্ছে পদাতিক বাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। তো বিমান বাহিনীর অবস্থা যদি এই ধরনের হয়, তাহলে এই দেশ তাদের সার্বভৌমত্ব আসলে কিভাবে রক্ষা করবে? তো দর্শক, বর্তমান পৃথিবীতে যে যুদ্ধ হয়, এই যুদ্ধের ধরনটা কিন্তু বিগত আজ থেকে ১০০ বছর ৫০ বছর আগেকার যে যুদ্ধ কৌশল, সেটার থেকে কিন্তু অনেকটা পরিবর্তন এসছে। এখন যুদ্ধ মূলত হয়, আপনারা যদি দেখেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যদি ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ হলো সেটার দিকে যদি আপনারা দেখেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হলো, এই যুদ্ধগুলোকে যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন বর্তমান আধুনিক যে যুদ্ধ, এটা মূলত প্রযুক্তি নির্ভর এবং এখানে ড্রোন, বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এগুলোই কিন্তু যুদ্ধে মুখ্য ভূমিকা পালন করে। তো দর্শক, এই জায়গাতেই উঠে আসছে যে বাংলাদেশের দীর্ঘদিনের শাসন আমলে যারা ক্ষমতায় ছিল, তারা বাংলাদেশের নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে কেন আধুনিকরণ করেনি, নাকি আধুনিকরণের নামে লুটপাট করে নিজের ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করেছে এবং দেশের নিরাপত্তাকে জলাঞ্জলি দিয়েছে। যদি এই জলাঞ্জলি তারা না দিত, যদি তারা দুর্নীতি না করত, যদি এইভাবে লুটপাটের রাজত্ব তারা না করত, তাহলে বাংলাদেশের বিমান বাহিনী তো আরও শক্তিশালী হতো। বিমান বাহিনী সহ বাংলাদেশের সেনাবাহিনী তো অনেক শক্তিশালী হতো। কারণ যেটাকে নিয়ে আপনারা গর্ব করেন, সেই বাহিনীর সক্ষমতা নিয়ে আজকে তো প্রশ্ন উঠছে। তো দর্শক, বিষয় হচ্ছে ১৯৯৬ থেকে ১৯০১ সাল পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। তো এই ৫-৬ বছরে তারা কি করেছিল? ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বাংলাদেশে জামাত বিএনপির সরকার ছিল। তারা এই বিমান বাহিনীকে আধুনিকরণ করেনি কেন? তারপরে ২০০৯ থেকে এই ২০২৪-এর মাঝামাঝি পর্যন্ত আওয়ামী লীগ সরকার ছিল এবং আওয়ামী লীগ সরকার খুব গর্বের সঙ্গেই বলতো তাদের উন্নয়নের কথা, যেটা আমি এর আগে বললাম। তাহলে তারা তাদের বাহিনীকে কেন শক্তিশালী করেনি? এই জায়গায় উঠে আসছে যে সেনাবাহিনীকে নানাভাবে দুর্বল করে রাখতো এই শেখ হাসিনা এবং অনেকেই বলে যে সেনাবাহিনী যাতে শক্তিশালী হতে না পারে, তার জন্য বিডিআর হত্যাকাণ্ড আসলে শেখ হাসিনা পরিকল্পিতভাবে ঘটিয়েছে। এবং এই যে তার দীর্ঘ শাসন ছিল বাংলাদেশে
15-16 বছর, এই 15-16 বছরে তিনি বিমান বাহিনীকে, বিশেষ করে যে বিমানগুলো চায়না থেকে কেনা হয়েছে 1960-এর দশকে, সম্ভবত এটা অর্থাৎ অবিভক্ত পাকিস্তানের আমলে সম্ভবত এই বিমানগুলোকে কেনা হয়েছে, যে বিমানগুলোকে পৃথিবীর বিভিন্ন দেশ মিউজিয়ামে পাঠিয়েছে এবং যে বিমানগুলোতে প্রশিক্ষণ নেওয়ার সময় বারবার এই বিমানগুলো দুর্ঘটনার শিকার হয়েছে এবং পরিসংখ্যান বলছে যে 20 বছরে প্রায় 20খানা এই ধরনের প্রশিক্ষণ বিমান বাংলাদেশে ভেঙে পড়েছে এবং সেখানে বিমান বাহিনীর 20 জন পাইলট নিহত হয়েছে। তো দর্শক, একটা বিমান ধ্বংস হলে দেশের বিমান বাহিনী অনেকটা দুর্বল হয়ে যায় এবং একজন বৈমানিককে তৈরি করতে গেলে একটা দেশের কোটি কোটি টাকা তার পিছনে খরচ করতে হয়। তারপরে যদি দেশের এই অবস্থা হয় বিমান বাহিনীর, তাহলে বিগত সরকার এবং তার আগের সরকারগুলো কি করেছিল? বিশেষ করে যে আওয়ামী লীগ সরকার তাদের দেশের উন্নয়নের কথা ফলাও করে তারা বলতো স্মার্ট বাংলাদেশ তৈরি করবে, কত কিছু তারা তৈরি করবে, কিন্তু তাদের সেনাবাহিনীকে আধুনিক করার প্রশ্নে তারা যে একেবারে কিছুই করেনি এবং কিছু করার নাম করে যে শুধুই তারা নিজেদের আখের গোছানোর জন্য দুর্নীতি করেছে, এই বিষয়গুলো কিন্তু এখন পরিষ্কার। দর্শক, বিশেষ করে শেখ হাসিনার আমলে অনেকটা সময় যেহেতু তিনি পেয়েছিলেন, তিনি কিন্তু সেনাবাহিনীকে আধুনিকরণ করতে পারতেন। কিন্তু আজকে বাংলাদেশ যে সকল দেশকে তাদের প্রতিপক্ষ মনে করে, সেই সকল দেশ যদি বাংলাদেশে আক্রমণ করে, তাহলে বাংলাদেশ তো 1 ঘন্টাও দাঁড়াতে পারবে না। কারণ যে বিমান এভাবে নিজের থেকে ভেঙে পড়ে ধ্বংস হয়ে যায়, সেই বিমান অন্য দেশের বিমান বাহিনীকে, অন্য দেশের বাহিনীকে কিভাবে প্রতিহত করবে? তো দর্শক, বিষয় হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনার আমলে যে দুঃশাসন এবং লুটেরার যে শাসন ব্যবস্থা ছিল, এই শাসনের ফলে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান যেমন ধ্বংস হয়েছে, তেমন ধ্বংস হয়েছে কিন্তু সেনাবাহিনী। সুতরাং এই সেনাবাহিনীকে ঢেলে সাজাতে গেলে বাংলাদেশকে নতুন পরিকল্পনায় এগিয়ে যেতে হবে। আর যদি ওই শেখ হাসিনার আমলে যেটা ছিল সেটাকেই যদি ধরে রাখার চেষ্টা করে, তাহলে এই ধরনের অবস্থার শিকার কিন্তু বাংলাদেশকে আগামী দিনে আবার হতে হবে। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।